ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। লাগামহীন দ্রব্যমূল্য নাভিশ্বাস সাধারণ মানুষের। চাল, সবজি, ডিম, মুরগিসহ বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। গতকালের দামের চেয়ে বাড়ছে আজকের দামের পার্থক্য, যে পার্থক্য প্রভাব ফেলছে সাধারণের জীবনমানে। সবচেয়ে বেশি কষ্টে নিম্ন ও নিম্ন মধ্যবিত্তরা। যদিও অন্তর্বর্তী সরকার জিনিসপত্রের লাগাম টানতে নানা পদক্ষেপ নিচ্ছে, কিন্তু তা আদৌ কতটুকু কার্যকর হচ্ছে? এসব নিয়ে ইসলামী ব্যাংক তালিখাতে আজকের আলোচনার বিষয় জিনিসপত্রের দাম কমছে না কেন। আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিপণন বিশেষজ্ঞ ডক্টর সৈয়দ আলমগীর এবং কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সহসভাপতি এস এম নাজের হোসেন। আপনাদের দুজনকে স্বাগত। আপাতত একজনকে আমরা ভার্চুয়ালি যুক্ত করতে পেরেছি, এস এম নাজের হোসেন আমাদের সাথে আছেন। আপনাকে স্বাগত আজকের ইসলামী ব্যাংক তালিখাতায়। জি ভাইয়া, জি। এস এম নাজির হোসেন, আপনার কাছে প্রথমে যে বিষয়টি জানতে চাই যে সাম্প্রতিক সময়ে সবকিছু ছাপিয়ে আলোচনার শীর্ষে হচ্ছে দ্রব্যমূল্যের দাম। এত এত পরিকল্পনা, এত পদক্ষেপ, এত কথা, এত সত্ত্বেও আমরা এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে পারছি না কেন? না, এইটা ধন্যবাদ আপনাকে। আসলে আমরা অনেকদিন রাজনৈতিক আলোচনার মধ্যেই ছিলাম, যেহেতু আমাদের রাষ্ট্র সংস্কারের একটি আন্দোলন গণ অভ্যুত্থান পরবর্তী সময় থেকে। তো এখন ধরেন বেশ কয়েকদিন ধরে এই নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম নিয়ে আলোচনা কিন্তু আবার শুরু হয়েছে, যদিও নিত্যপণ্য ভোগ্যপণ্যের সবগুলি পণ্যের দাম কিন্তু ঊর্ধ্বমুখী এবং টালমাটাল অবস্থা। তো সেই জায়গাতে আপনার প্রশ্নের বেলায় আসি, আসলে কেন আসলে এই দাম নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না। আমাদের কাছে যেটা আমরা বারবার বলে আসছি, আপনার শুরু আমরা বলেছি, সেটা হচ্ছে দাম নিয়ন্ত্রণে সরকার আন্তরিক কিনা, অথবা সরকারি মেকানিজম সে জায়গাতে আন্তরিকতা প্রদর্শন করতেছে কিনা। এখন আমরা আইনের প্রয়োগের কথা বলেছি, আইন প্রয়োগ করা হচ্ছে কিনা। যেমন ধরেন সরকার এই এই নতুন সরকার আসার পরে ওনারা বেশ অনেকগুলি পণ্যের শুল্ক কমিয়েছেন এবং আরো অনেকগুলো উদ্যোগ নিয়েছেন। তো এখন শুল্ক কমানোর পরে আমাদের ব্যবসায়ীরাও বলতেছিলেন যে চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে, বাজারে চাঁদাবাজি নাই, পরিবহনে চাঁদাবাজি নাই, ইন্টারন্যাশনাল মার্কেটে অনেকগুলির দাম কমে গেছে। কিন্তু এই কোনোটার দাম কোনোটার প্রভাব বাংলাদেশের মাটিতে পড়ে নাই। তো না পড়ার পিছনে যেটা কারণ, সেটা হলো যে আসলে যারা তদারকির দায়িত্বে আছেন, যারা এগুলো ব্যবস্থা নেবেন, তাদের আসলে নির্লিপ্ততা, তারা সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে কিনা। যেমন ধরুন আমি বললাম যে সরকার শুল্ক কমিয়েছেন, তো সরকার যদি শুল্ক কমিয়ে থাকেন তাহলে বাজারে প্রভাব পড়বে না কেন? আবার ধরেন ইন্টারন্যাশনাল মার্কেটের দাম কমে গেছে, আমাদের এখানে এর দাম কমতেছে না কেন? তো যারা তদারকি করছে তারা যদি ব্যবস্থা না নেন, তাহলে তো ব্যবসায়ীটা সে আগে যেভাবে অতি মুনাফায় মগ্ন ছিলেন, এখনো সে একই অবস্থায় আছে। এটার কারণে আসলে দামটা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আমাদের কাছে যেটা মনে হলো যে যে মুহূর্তে সরকার পরিবর্তন হয়েছে, সরকারের প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে, মন্ত্রী পরিবর্তন হয়েছে, কিন্তু যারা আসলে অ্যাক্টর, যারা পলিসি মেকার, যারা কাজটা করবে, তারা কিন্তু এখনো সেই চেয়ারে বসে আছেন। এবং তারা আগের মতো ব্যবসায়ীদেরকে সুযোগ দিয়ে কাজগুলো করার কারণে, আইন প্রয়োগের দীর্ঘসূত্রিতা, আইন প্রয়োগের শিথিলতার কারণে আসলে আমরা কিন্তু কোনোভাবে দাম সুফলটা পাচ্ছি না। এস এম নাজের হোসেন, আপনার কথা ধরেই বলি, আপনি বলছেন আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে পরে, কমলে পরে সেটা প্রভাব আমাদের বাজারে পড়ে না। আমি আন্তর্জাতিক বাজারের কথা বাদই দিলাম, আপনি আমার দেশের বাজারের কথাই বলি। একজন কৃষক যে টাকায় সেটা উৎপাদন করে, সেটা সে যে বিক্রি করছে, সেটা ঢাকায় আস্তে আস্তে কারওয়ান বাজার হচ্ছে এক রেট। কারওয়ান বাজার থেকে যদি আমি রেডিয়াস হিসাব করি, 1 কিলোমিটার পরবর্তীতে যেতে যেতে সেটা 10 টাকা, 20 টাকা, 30 টাকা করে বেড়ে যাচ্ছে। এবং পুরো দেশের অবস্থা কিন্তু সেটাই। আন্তর্জাতিক বাজারের বিষয়টা যদি আমি এক পাশে রেখে দেশের বাজারের কথাই বলি, সেই বিপণন ব্যবস্থার মধ্যে যে সিন্ডিকেট, সেটি কেন আমরা এখনো নিয়ন্ত্রণ করতে পারছি না? না, ওইটাই আমি বলছি। সেটা হলো, যেমন ধরুন আপনিই বলেছেন, যেমন ধরুন ব্যবসায়ীরা এখন বলতেছে বাজারে চাঁদাবাজি নাই, গণপরিবহনে চাঁদাবাজি নাই। তাহলে কৃষক পর্যায় থেকে ঢাকায় আসতে, পণ্যগুলি আসতে মানে দামের কিন্তু ফারাক হয় না, দামের কিন্তু পরিবর্তন হয় না। আগে যেরকম দাম ছিল এখনো ঠিক একই দামে আছে। তো এক্ষেত্রে আমরা যেটা মনে করি, যদি আইন প্রয়োগে যারা বাজার তদারকি করবে, তাদের আসলে উদ্যোগের অভাবের কারণে এগুলো হচ্ছে। যদিও আমরা দেখছি যে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর পুলিশ প্রোটেকশন না পাওয়ার কারণে তারা কিন্তু অনেক জায়গাতে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারতেছে না। আবার ধরেন জেলা প্রশাসন আছে, আরো অনেকগুলি ডিপার্টমেন্ট যারা বাজার তদারকির সাথে যুক্ত, তারা হাত গুটিয়ে বসে আছে।
তো এখন তারা যদি হাত গুটিয়ে বসে থাকে তাহলে তো এই কাজটা হবে না। আমরা আশা করছিলাম যে সরকারের আমলে মানে নিত্য প্রয়োজনীয় বিজ্ঞাপনের বিষয়টি অগ্রাধিকার নাম্বার ওয়ান হবে। যদি নাম্বার ওয়ান হতো তাহলে সরকারও ব্যবস্থা নিতেন, সরকারও উদ্যোগ নিতেন, এবং তার মেকানিজমে যারা যুক্ত তারাও কিন্তু এই কাজগুলি করতেন। কিন্তু আমরা সরকারের 2 বছর 2 মাস অতিক্রম হয়ে যাওয়ার পরে আমরা দেখছি যে আসলে প্রায়োরিটিতে এই বিষয়টা সেরকম করে আসে নাই। না আসার কারণে এখন আমরা আবার ধরেন গণমাধ্যম সহ অনেকেই আমরা বারবার আবার বলতেছি যে দাম আসলে ঊর্ধ্বমুখী হয়ে গেছে, এবং ব্যবসায়ীরা যেভাবে অতি মুনাফা করতো এখনো ঠিক একই মুনাফা করে আসছেন। এবং সিন্ডিকেট ভাঙার জন্য সরকারের যে উদ্যোগ, সেই উদ্যোগ কিন্তু এখনো দেখি নাই। কয়েকটা বড় কর্পোরেট গ্রুপের হাতে পুরো তারা হয়ে আসেনি। তো তারা যদি সেই জায়গা থেকে বের না হয় তাহলে সমাধান তো হবে না। তো সমাধানের জন্য আসলে সরকারের উদ্যোগটা নিতে হবে। এবং আমরা যেরকম বললাম, কয়েকজন বিজ্ঞাপনের ব্যবসায়ী আমাদের পুরো বাজারটা নিয়ন্ত্রণ করছে। আমাদের একটা প্রতিযোগিতা কমিশন আছে, আমাদের একটা ট্যারিফ কমিশন আছে। তারা কিন্তু তাদের কোনো অ্যাক্টিভিটিস তারা আদৌ আছে কিনা সেটাই কিন্তু আমাদের কাছে এখন সন্দেহ। তো যার কারণে মানুষের আহাজারি, মানুষের কষ্ট, মানুষ কিন্তু আবার সেই প্রতিক্রিয়া দেওয়া শুরু করছে। তো ওই জায়গাতে আমরা এখনো বলবো যে সরকারকে প্রায়োরিটি নাম্বার ওয়ান দিয়ে সিন্ডিকেটের বিরুদ্ধে যারা বাজারে প্রভাব বিস্তার করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। আমরা যেরকম দেখতাম আগে, যখনই কোনো পণ্যের দাম বাড়ে, লোকাল প্রশাসন, জেলা প্রশাসন বা আমাদের বাণিজ্য মন্ত্রণালয় তারা কিন্তু আমদানিকারক, ব্যবসায়ী, ইম্পোর্টার, এই সেক্টরের সাথে যারা জড়িত তাদের সাথে বসে আলাপ করতেন বিষয়টা কিভাবে সমাধান করা যায়। এই সময়টাতে আমরা সেরকম কোনো কিছুই দেখি নাই। তো যার কারণে হতাশার সুরটা অনেক বেশি। আমি সেটাই বলতেছিলাম। এখন আসলে সেই জন্য বলছি যে সরকার আসলে এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে চায় কিনা, অথবা সেখানে তারা ইন্টারভেন করতে চায় কিনা। যদি চায় তাহলে সেই জায়গাতে সরকারের ইন্টারভেনশন, সরকারের উদ্যোগ এটা দৃশ্যমান হতে হবে। দৃশ্যমান হলেই আমরা তখন বুঝতে পারবো যে সরকার আসলে কিছু করছে। নিশ্চয়ই, আপনি থাকুন আমাদের সামনে, একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনার সাথে আমরা আবারও আলোচনা করব। বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায়, সঙ্গে থাকুন, ফিরছি একটু পরে। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায়। টালি খাতায় আজকের আলোচনার বিষয় জিনিসপত্রের দাম কমছে না কেন। আমরা আলোচনায় ফিরছি। এস এম নাজের হোসেন, বিরতির আগে আপনি যেমনটি বলছিলেন সিন্ডিকেটের কথা, সিন্ডিকেট কি রাষ্ট্রের থেকেও বেশি শক্তিশালী, যে এই সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? না, আমরা কিন্তু কোনোভাবেই মনে করি না এটা রাষ্ট্রের থেকে অনেক বেশি শক্তিশালী। এখানে হলো যে রাষ্ট্রের সদিচ্ছা, আন্তরিকতা, এগুলোর বহিঃপ্রকাশটাই ইম্পর্টেন্ট বলে মনে করি। বিগত সরকারের সময় আমরা দেখছি যে আসলে যারা সিন্ডিকেট করতো তারা সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজনের আশপাশে থাকতেন, এবং সরকারের যে মেকানিজম সেটাকে ইনফ্লুয়েন্স করতেন, এবং তারা একটা বলয় তৈরি করে মানে সরকারের যারা নীতি নির্ধারক তাদেরকে জিম্মি করে তাদের কাজগুলি ফায়দা লুটতেন। তো এইবারও কিন্তু একই অবস্থা। সরকারের কর্তা ব্যক্তিরা পরিবর্তন হয়েছে, কিন্তু সরকারের যে মেকানিজমে যারা অংশ, প্রশাসন, তারা কিন্তু অধিকাংশ সবাই আছেন। তো তারা জানেন যে কোন কোন ভাবে কিভাবে কিভাবে সুবিধাটুকু দেওয়া যায়, কিভাবে সুবিধাটুকু নেওয়া যায়। এটার কারণে তারা যেহেতু থেকে গেছেন, ওই কারণে সমস্যাটুকু হচ্ছে বলে আমাদের কাছে ধারণা। কারণ যে আইন, যে বিধিবিধানগুলি আছে সেগুলো প্রতিপালন করা হচ্ছে না। আমরা সিন্ডিকেটের কথা বলছি, আমরা এই যে কয়েকজন কি বললো যে কর্পোরেট গ্রুপের নিয়ন্ত্রণে বিজ্ঞাপনের বাজারের কথা বলেছেন। তো এই যে ধরেন কয়েকজন কর্পোরেট গ্রুপের কাছে যে বাজার ব্যবস্থা আছে, এটা তো ভাঙার জন্য সরকার কোনো উদ্যোগ নিয়েছে সেরকম দৃশ্যমান দেখা যায়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে বড় কর্পোরেট গ্রুপগুলি আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা তার সাথে দেখা করছেন। তো তারা কি আশ্বস্ত করলেন উপদেষ্টা মহোদয়কে আমরা কিন্তু জানি না, অথবা গণমাধ্যম জেনেছে কিনা সেটাও আমরা জানি না। তো এখন দ্বিপাক্ষিক যখন আলোচনাগুলো হবে তখন কিন্তু এটা সন্দেহ আমাদের মানে উদ্বেগ হয়, সন্দেহ দেখা দেয়। কারণ হলো যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে দেনা পাওনার বিষয়গুলি চলে আসে, যেটার কারণে তারা আসলে দেশবাসীকে কি আশ্বাস দিয়েছেন, তারা কি করবেন। তো এখন যেহেতু সরকার কোনো উদ্যোগ নেয় নাই, কোনো ব্যবস্থা আমরা দেখছি না, সেই কারণে আমরা মনে করি যে সরকার সাথে তাদের যে আলোচনা
সেটা অবশ্যই তাদের স্বার্থ রক্ষা করে হয়েছে। যদি এটা জনগণের স্বার্থ রক্ষা করে করা হতো তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা হবে। এখন নিশ- রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে, তো রাষ্ট্র সংস্কারের মধ্যে আমরা মনে করি নিত্য প্রয়োজনীয় বিজ্ঞাপনের বাজার অথবা সিন্ডিকেট সংস্কার অথবা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের যে উদ্যোগ, সেই উদ্যোগগুলোর সংস্কার তো মানে সেই বিষয়ে কিন্তু সরকারের যারা নীতি নির্ধারক তাদের থেকে কিন্তু বক্তব্য আসা দরকার ছিল, আমরা কিন্তু সেটা দেখি নাই। তো সেই কারণে আমাদের কাছে কিছুটা অস্পষ্টতা থেকে গেছে, আমরাও বুঝতে পারতেছি না কোন জায়গায় যাচ্ছে। তো এই কারণে বিষয়টা সেরকম আসছে। এটা সেই যদি জায়গায় ওপেন হতো, কনজিউমার অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে বা আপনাদের কোনো প্রায়োগিক কাজ আছে কিনা, এই ক্ষেত্রে প্রায়োগিক কোনো দায়বদ্ধতা আছে কিনা? না আমাদের দায়বদ্ধতা অবশ্যই আছে। সেটা আমরা ধরেন বিগত সরকারকে 15 বছর এই কথাগুলি বলেছি, ওনাদেরকে আমরা শোনাতে পারি নাই। তারা ব্যবসায়ীদেরকে কিভাবে সুবিধা দেওয়া যায় সেই বিষয়ে চিন্তা করে কাজগুলো করেছেন। এবং কি বলে যে একটা সুবিধাভোগী গ্রুপ তৈরি করে ফেলেছিল, যেটা আমরা দেখছি যে আমাদের কথাগুলো বারবার উপেক্ষা করা হচ্ছে। তা আমরা যেহেতু 15 বছর এই কথাগুলি বলেছি এবং মিডিয়ার মাধ্যমে বলেছি, আমরা নিজেরাও সরকারকে বিভিন্ন ধরনের কাগজপত্র সরবরাহ করে বলেছি। তো আমরা সেই কারণে এখন ধরেন অনেকে অনেক ধরনের সংস্কার প্রস্তাব নিয়ে সরকারের কাছে উপস্থাপন করছে, আমরা কিন্তু কোনো সংস্কার প্রস্তাব উপস্থাপন করি নাই। যেহেতু 15 বছর বলেছি, এখন যারা দায়িত্বপ্রাপ্ত আছেন অনেকেই আমাদের এই আন্দোলনের সাথে অনেকেই যুক্ত ছিলেন এবং তারাও ভুক্তভোগী। তো তারা তো অবশ্যই বিষয়গুলো জানার কথা। তা আমরা কেন আবার নতুন করে বলবো? তো এখন আমরা আরো কিছুদিন অপেক্ষা করার পরবর্তীতে সময়ে আমরা হয়তো নতুন করে আমরা আমাদের আম, আবার আমাদেরকে হয়তো সংস্কার প্রস্তাব বলেন অথবা আমাদের দাবি দেওয়া নিয়ে বলেন, সেগুলো হয়তো আমাদেরকে আবার মাঠে আসতে হবে, আমাদেরকে আবার প্রতিবাদ সমাবেশ এগুলোর দিকে যেতে হবে। যদি সরকার উদ্যোগ না নেয়, আমরা সরকারকে আরো কিছুদিন সময় দিতে চাই, তারপরে আমরা আমাদের সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে যাব। এক্ষেত্রে আরেকটি বিষয় যে বিপণন ব্যবস্থা, মানে বিপণন ব্যবস্থাটা কেন সিন্ডিকেটের বাইরে থেকে বের হতে পারছে না? তারা তো চাইলে একটা স্বতন্ত্রভাবে এই না জিনিসটা করতে পারে। না বিপণন ব্যবস্থার এখন যে বিষয়গুলি আছে, সেখানেও কিন্তু আসলে কোনো লো ফল্ট আছে সেরকম আমরা মনে করি না। প্রবলেমটা হয়ে গেছে মানে ওই যে কাজীর গরু খাতায় আছে গোয়ালে নাই, সেরকম একটা অবস্থা। আপনার ধরেন বিপণনের যে নীতিমালা যেগুলি আছে, ওখানে সুন্দর সুন্দর বাক্য লেখা আছে, এটা এক্সিকিউশন হচ্ছে না, এটা প্রপারলি মনিটরিং হচ্ছে না। কেউ কেউ এগুলাকে বিদ্যাঙ্গুলি দেখাচ্ছেন, অর্থাৎ যে আপনি যে সেই অনুযায়ী দায়িত্বে ব্যবস্থা আছে, নিচ্ছেন না। যে যেখানে আছেন সেই জায়গা থেকে যদি দেশাত্মবোধ থেকে, দায়বদ্ধতা থেকে সেই কাজটা পালন না করে, যা হবার তা হবে, এবং আমরা সেটার ফলাফলটাও দেখতে পাচ্ছি। এস এম নাজার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের টালি খেতে এসে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।